প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় আর্থিক খাতের প্রত্যাশা ও প্রাপ্তি। আর এই আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বরেণ্য শিক্ষাবিদ, অর্থনীতি বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম জাহিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। প্রিয় দর্শক, আর এই আলোচনায় এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। যাব আলোচনায়, তার আগে জানিয়ে রাখতে চাই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর অনেকগুলো উদ্যোগ আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে, বিশেষ করে রাষ্ট্র মেরামতের পাশাপাশি আর্থিক খাতের মেরামত করবার জন্য যেমন সংস্কার কমিশনের পাশাপাশি অনেকগুলো কমিটি হয়েছে। বিশেষ করে আর্থিক খাতের যতগুলো সূচক আছে সেই সূচকগুলোর সাথে যে সমস্ত প্রতিষ্ঠান জড়িত বা বিভাগ জড়িত সেগুলোতে কিভাবে মেরামত করা যায় এবং উত্তরণ করা যায় পেছনের ঘটনা থেকে, সেটিকে বা পেছনের পরিস্থিতি থেকে কিভাবে সামনে এগোনোর পথরেখা তৈরি করা যায়, সেজন্য কতগুলো সংস্কার কমিটি করেছে। যেমন জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার, বাংলাদেশ ব্যাংক সংস্কার, বাংলাদেশের অর্থ ব্যবস্থায় বিশেষ করে পুঁজিবাজার সংস্কার, এই জায়গাগুলোতে অনেকগুলো কাজ হয়েছে, উদ্যোগ আমরা দেখেছি। কিন্তু কতটুকু কাজ হয়েছে, আমাদের প্রত্যাশা ছিল কি, প্রত্যাশার কতটুকু আমরা অর্জন করতে পেরেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের এই মেয়াদে, বা যদি বলি আমরা গত এক বছরে, সেটি নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে যেতে চাই আলোচনায় ডক্টর শহীদুল ইসলাম জাহিদ, আপনার কাছে। শুরুতে আপনার কাছে এই বিষয়ে বিশ্লেষণ জানতে চাই, কেমন গেছে আমাদের এক বছরের অর্থনীতি এবং তার মধ্যে আর্থিক খাতগুলোর সংস্কার কতটুকু হয়েছে বা অগ্রগতি কতটুকু হয়েছে বলে আপনি মনে করেন? প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত দর্শকবৃন্দ যারা আগ্রহ ভরে আমাদের এই অনুষ্ঠান দেখছেন। আসলে যে প্রত্যাশার কথা যদি আমরা বলি, যে একটা পরিবর্তনের মধ্য দিয়ে তো এই সরকার দায়িত্বভার গ্রহণ করেন, যেটা 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনের পরবর্তী সময়ে, এবং ওই সময়ে যে গণমানুষের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাকে ধারণ করেই কিন্তু নতুন সরকার তারা তাদের দায়িত্বভার গ্রহণ করে। আপনার নিশ্চয়ই মনে আছে যে 3টি প্রত্যাশার কথা খুব ব্যাপকভাবে সেই সময় কিন্তু উচ্চারিত হয়েছে। প্রথমত সেটা আপনি নিশ্চয়ই এখানে অবতারণা করেছেন, সেটি হচ্ছে সংস্কারের কথা। দ্বিতীয় যেটা এসেছে সেটা হচ্ছে যে যারা ফ্যাসিবাদী প্রক্রিয়ার মধ্যে যারা জড়িত ছিলেন তাদের বিচার, এবং সর্বশেষ হচ্ছে গণতন্ত্রের উত্তরণ তথা একটি উৎকৃষ্ট নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর। এখন এই 3টি প্রক্রিয়া কিন্তু একটি আরেকটির সাথে কিন্তু আসলে জড়িত। আপনি নিশ্চয়ই স্বীকার করতে বাধ্য হবেন যে সংস্কার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আপনি রাতারাতি কোনো কিন্তু আসলে সংস্কার করতে পারবেন না। বিশেষ করে বাংলাদেশের মতো একটি অর্থনীতিতে, এখানে ব্যাপক জনগোষ্ঠীর এখানে বসবাস, এখানে অর্থনীতির যে পরিধি সেটা কিন্তু আসলে খুব বড় নয়। এখানে 18 থেকে 20 কোটি মানুষের বসবাস, এখানে আমাদের আমদানি নির্ভর একটি অর্থনীতি, রপ্তানির যোগ্য যে পণ্যসমূহ আছে সেগুলোর পরিমাণটা খুবই কম। এখানে কনসেন্ট্রেটেড শুধুমাত্র আরএমজি এবং অল্প কিছু প্রবাসী শ্রমিক ভাই বোনদেরকে যে সেবা রপ্তানি করে থাকি, তার মাধ্যমে কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রা এটা এখানে সরবরাহ হয়ে থাকে। গতান্তরে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে আমাদের প্রচুর ব্যাপক মাত্রায় কিন্তু হচ্ছে আমদানি পণ্য, দেশীয় বাজারের যে চাহিদা আছে সেটা মোকাবেলা, ইভেন এই রপ্তানিযোগ্য পণ্যকে রপ্তানিমুখী রাখার জন্য কিন্তু হচ্ছে কাঁচামাল থেকে শুরু করে মেশিনারি, সেগুলো কিন্তু আমাদেরকে আমদানি করতে হয়। আমাদের সেবা খাতে কিন্তু আমদানি, যে কোনো একটা প্রজেক্ট করবেন সেখানে কনসালটেন্সি থেকে শুরু করে ইভেন মূলধন, সেটাও কিন্তু আমাদের উচ্চ সুদে আমদানি করতে হয়। এরকম একটি বাস্তবতায় যে একটি সংস্কার প্রক্রিয়াকে স্বল্প মেয়াদে দেখার সেভাবে কোনো অবকাশ কিন্তু আমাদের এখানে ছিল না। তারপরও আমরা যেটা দেখি যে সরকার যখন, বিশেষ করে অন্তর্বর্তী সরকার দায়িত্বভার গ্রহণের পরই কিন্তু তারা
চেষ্টা করেছেন। আপনি ইতিমধ্যে উল্লেখ করেছেন যে বেশ কিছু সংস্কার কমিশন গঠন করা হয়েছে। অর্থনৈতিক খাত এর মূল চালিকা শক্তি তথা ব্যাংকিং খাত এবং পুঁজিবাজার, এই দুটি খাতকে সংস্কার এখানে যেহেতু সবচেয়ে বেশি মাত্রায় তছরূপ হয়েছে, আপনি নিশ্চয়ই জানবেন যে বাংলাদেশের ব্যাংকিং খাত এটা একেবারেই খাদের কিনারায় না, একেবারে খাদেই পড়ে গিয়েছে। এখানে কোনো একটা প্রতিষ্ঠানকে, সেটা সরকারি মালিকানাধীন বলেন অথবা বেসরকারি মালিকানাধীন বলেন অথবা ইসলামী ব্যাংকিং বলেন বা গতানুগতিক ধারার ব্যাংকিং প্রতিষ্ঠান বলেন, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে মানে হচ্ছে একদম হরিলুট হয়েছে, কোনোভাবে এখানে হচ্ছে মানে লুটপাট করে নিয়ে গিয়েছে। তো এই যে প্রতিষ্ঠানগুলো যেখানে খাদের কিনারায় চলে এসেছে, সেখানে কিন্তু একদিকে হচ্ছে তারা এখান থেকে অর্থ লোপাট করেছে, তছরূপ করেছে, এবং সাথে সাথে এটাও যদি করতো যে এই প্রতিষ্ঠানগুলো টিকে থাকার জন্য, দাঁড়িয়ে থাকার জন্য, জনগণের সেবা দেওয়ার জন্য যে মূল নীতিগুলো বা মূল অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে যদি সচল রাখতো তাহলে কিন্তু কথা ছিল না। কিন্তু এগুলো ধীরে ধীরে এমনভাবে কলুষিত হয়ে গেছে যে জনসংখ্যার মানে এই প্রতিষ্ঠানগুলোতে যারা জনশক্তি, যারা কাজ করতেন, তারাও কিন্তু কলুষিত হয়ে গিয়েছে, রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছে এবং ব্যবসায়ী মহল তারা এখান থেকে টাকা নিয়ে টাকা ফেরত দিচ্ছে না। এই যেখানে হচ্ছে অর্থনীতির বিশেষ করে ব্যাংকিং খাতের অবস্থা, সেখানে আপনি সংস্কারটাকে স্বল্পভাবে স্বল্প মেয়াদে দেখার কোনো সুযোগ নেই। পুঁজিবাজারের কথা যদি আমরা বলি, এখানে তো সাধারণ বিনিয়োগকারীদের তো মাথায় হাত। এটা আমরা যেটা একটা পর্যালোচনা করে দেখিয়ে দেখুন যে 1996 সালে একটি ঘটনা ঘটলো, এরপরে 2009-10 সালে একটি ঘটনা ঘটলো, এখান থেকে 15 বছরের ব্যবধান। এই 10 সালের পরেই কিন্তু আর পুঁজিবাজার সেভাবে কিন্তু আর ঘুরে দাঁড়ায়নি। কিন্তু যারা হচ্ছে বিনিয়োগযোগ্য বা সঞ্চয়, যাদের যে মানে উদ্বৃত্ত ইনকামের যে উদ্বৃত্ত একটি অংশ যেটাকে আমরা সঞ্চয় বলে থাকি, সেই অর্থটা তাহলে তারা কোথায় রাখবে? এই সাধারণ মানুষ, বিশেষ করে দরিদ্র শ্রেণীর যারা মানুষ আছে, তাদের তো যাওয়ার খুব বেশি জায়গা নেই। তারা সরকারের কিছু সঞ্চয়পত্র আছে সেখানে কিন্তু কিছু টাকা রাখে, আগে হয়তো ডাকঘরে রাখতো, এখন বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সঞ্চয়পত্রে তারা কিছু সেভ করেন, সেখানে কিছু সুদ পান, সেখানে আবার ট্যাক্স কেটে নিলে এবং ইনফ্লেশন এটাকে যদি আমরা অ্যাডজাস্ট করি তাহলে কিন্তু তাদের রিয়েল ইনকামটা কিন্তু শূন্যের কোঠায়। এরকম বাস্তবতায় কিছু মানুষ পুঁজিবাজারকে তাদের নিরাপদ বিনিয়োগের একটি ক্ষেত্র বা উত্তম জায়গা হিসেবে তারা কিন্তু গ্রহণ করতে বাধ্য, মানে আগ্রহী ছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের এই পুঁজিবাজার সংশ্লিষ্ট যে ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানসমূহ এই বাজার, এই অর্থনীতিকে নিয়ন্ত্রণ করেছেন, তারা এই সাধারণ মানুষের প্রত্যাশার কোনো অবদান তারা দেননি, মানে তারা মূল্যায়ন করেননি। বরঞ্চ পুঁজিবাজারে যখন সাধারণ বিনিয়োগকারীরা তাদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় এখানে জমা রাখার জন্য বা বিনিয়োগ করার জন্য আগ্রহ ব্যক্ত করেছে, এখানে একটা মাৎসন্যয় পরিবেশ তৈরি হয়েছে। মানে হচ্ছে বড় বিনিয়োগকারী ক্ষুদ্র বিনিয়োগকারীকে এখান থেকে মানে লোপাট করে দিয়েছে, এদেরকে বাজার থেকে বের করে দিয়েছে। এবং এখানে রেগুলেটরি অথরিটি তারা সেভাবে কিন্তু দিকপাত করেন না। ডক্টর শহীদুল ইসলাম জাহিদ, আপনি যেটি বলছিলেন আসলে অতীতের যে সরকারের কথা বললাম আমরা, বা আপনি যেটি বলছেন ফ্যাসিবাদের সরকারের সময় যেটা হয়েছে সেই লুটপাট আমরা জানি, কিন্তু সেই লুটপাট থেকে উত্তরণের পথ খুঁজেছিল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষ, এবং অনেক প্রত্যাশায় মানে আশায় বুক বেঁধেছিল যে এই সময় কিছু একটা হবে। সেখানটা থেকে কিছু উত্তরণ হয়েছে? সেই যে আশার কথাগুলো বলছিলেন যে অন্যায় অনিয়ম হয়েছে, সেখান থেকে কি একটু কি সরে দাঁড়াতে পেরেছে এই প্রতিষ্ঠানগুলো? এখানে আমরা সরকারের সদিচ্ছা নিয়ে আমরা খুব বেশি প্রশ্ন এখানে তুলতে পারি না। কারণটা হচ্ছে যে সরকার যখন দায়িত্ব নিলেন তারপরে কিন্তু আসলে নতুন ব্যক্তিবর্গের সমন্বয়ে তারা হচ্ছে দেশে বা বিদেশে বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে হয়তো তারা কর্মরত ছিলেন, তাদের বড় বড় ডিগ্রি আছে, ভালো মানুষ হিসেবে সমাজে হয়তো পরিচিত, তাদের সমন্বয়ে কিন্তু হচ্ছে এই সংস্কার কমিশনগুলো তৈরি করা হয়েছে, তাদের কাঁধেই কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। সরকার তো আপনি জানেন যে একক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়, আমাদের সকলের সমন্বয়ই তো সরকার, আমরাও কিন্তু সাধারণ জনগণ হিসেবে সরকারের অংশ বটে। তো সুতরাং
এই যে ব্যক্তিবর্গের সমন্বয়ে যাদের প্রতি জনগণ আস্থা রাখলেন ওই সময়ে তাদেরকে নিয়ে যে কমিশনগুলো করা হলো, সেই সুপারিশ এর যে বাস্তবায়ন, সেগুলো কিন্তু আসলে এক বছর সেভাবে খুব বেশি সময় নয়। আমরা এটাও দেখেছি যে প্রথমে এই সংস্কার কমিশন কাউকে কাউকে 6 মাস, কাউকে কাউকে পরবর্তীতে আবার আরো কিছু সময় সময় বাড়িয়ে বৃদ্ধি দিয়েছে। করে 8-9 মাস বা 1 বছরের মতো সময় দেওয়া হয়েছে। সুতরাং সেই সুপারিশমালা সরকারের কাছে এসেছে এবং এই সরকার যেহেতু স্বল্প মেয়াদী একটি সরকার, তারা যেহেতু নির্বাচনের দিকে হাঁটছে, সুতরাং এই মুহূর্তে তাদের কাছ থেকে যে ইভ্যালুয়েশন নেওয়ার মতো যোগ্য, দেখুন যে আসলে একটি প্লট যদি আমরা করি, একটা ট্রেন্ড যদি দেখতে আপনি চাই, বলছেন যে আসলে এখনো সময় হয়নি এখনো সেটি evaluation, মূল্যায়ন মূল্যায়নের করবার। যে সময়টা আমরা সেটা সেই আলোচনায় আবার যাব, নিব একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবার আমাদের অতিথির সঙ্গে ফিরবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। অনলাইনে অতিথি কে আছেন? কিন্তু আমিও তো নাম জানতে পারি নাই। একেবারে অন্ধকারে থেকে আর কি, হ্যাঁ, এতটা এতটা ডার্কে থেকে লাইভ প্রোগ্রাম করা যায়? এনিওয়ে দেখেন, হ্যাঁ, আমাকে একটু জানান কাইন্ডলি, হ্যাঁ, অন্ততপক্ষে এই ব্রেকে যে। প্রিয় দর্শক শ্রোতা, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আজকের আলোচনার বিষয় আর্থিক খাতের প্রত্যাশা ও প্রাপ্তি, এবং এই আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান, বিশিষ্ট অর্থনীতি বিশ্লেষক অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম জাহিদ। জনাব জাহিদ, আমরা আলোচনায় আবার ফিরছি। আমরা যে আলোচনাটা করছিলাম যে আর্থিক খাতের সংস্কারের অনেকগুলো কথা আমরা শুনেছি, বেশ দৌড়ঝাঁপও আমরা দেখলাম, বেশ প্রচারণাও ছিল। আমরা এই আর্থিক খাতের বিশেষ করে ব্যাংকিং খাত নিয়ে যদি আমরা একটু বলি যে ব্যাংকিং খাতের সংস্কার কতখানি হয়েছে, কিন্তু আমরা অতি কথনে ব্যস্ত ছিলাম মনে হয় গত 1 বছর। সংস্কার কতটুকু হয়েছে, যে অতি কথন আমরা অতি শব্দটি যুক্ত করলাম, তার প্রেক্ষিতে কাজ হয়েছে কতটুকু, আপনি যদি একটু বলেন। ব্যাংকিং খাত তো আসলে অর্থনীতির মূল চালিকা শক্তি। আভ্যন্তরীণ অর্থনীতি বলুন অথবা বৈদেশিক বাণিজ্যের সহযোগিতা, আমদানি রপ্তানি বাণিজ্যের মূল চালিকা শক্তি কিন্তু আসলে অর্থনীতির এই ব্যাংকিং সেক্টরটা। আমাদের খুবই দুর্ভাগ্য যে স্বাধীনতা পরবর্তী সময়ে যে পরিমাণ ব্যাংকিং প্রতিষ্ঠান এখানে গ্রো করেছে, এক্সপেনশন হয়েছে, বিভিন্ন ঘরানার ব্যাংকিং প্রতিষ্ঠান এসেছে, প্রচলিত ধরনের যে ব্যাংকিং প্রতিষ্ঠান তার পাশাপাশি ইসলামিক ব্যাংকিং এসেছে, বিদেশি মালিকানাধীন বা প্রাইভেট মালিকানাধীন এখানে এসেছে। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করেছি যে যে কোনো অ্যাঙ্গেল থেকে এই প্রতিষ্ঠানগুলোর মালিকানা অথবা পদ্ধতিগত হোক না কেন, এই লুটপাটের ক্ষেত্রে কিন্তু কোনো প্রতিষ্ঠানই পিছিয়ে ছিল না। এখানে আমরা যদি দেখি যে 2009-10 সালের সময়ে যে সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারি, তারপরে বেসিক ব্যাংকের কেলেঙ্কারি, জনতা ব্যাংকের কেলেঙ্কারি, এগুলো রাষ্ট্র মালিকানাধীন। কিন্তু আমরা হয়তো কিছুটা আস্থার জায়গায় হয়তো ছিলাম যে বেসরকারি খাতে হয়তো সেভাবে হয়তো এরকম দুর্নীতি, স্বজনপ্রীতি বা রাহাজানি বা লুটপাট এগুলো হয়তো খুব বেশি হয়তো প্রশ্রয় পাবে না। কিন্তু আমরা এই 2024 সালের পট পরিবর্তনের পরে যেটা আমরা দেখতে পেলাম যে সরকারি বা রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি এই বেসরকারি তথা সেটা কনভেনশনাল হোক অথবা ইসলামিক ঘরানার ব্যাংকিং প্রতিষ্ঠান হোক, এখানেও কিন্তু দুর্বৃত্ত তাদের মানে স্বরূপে কিন্তু আসলে আবির্ভূত হয়েছে এবং হচ্ছে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকে যেভাবে হচ্ছে বাপমাহীন এতিম প্রতিষ্ঠান মনে করে সেখান থেকে লুটপাট করেছে, কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর তো যারা মালিকানা পক্ষ ছিল তারা তো একটা শক্তিশালী বিভিন্ন মানে বিজনেস গোষ্ঠী হতে পারে বা বিভিন্ন প্রথিতযশা ব্যক্তিবর্গ এখানে কিন্তু জড়িত ছিলেন। এদের কাছ থেকেও কিন্তু এই টাকাগুলো আসলে একের পর এক, হ্যাঁ, এরকম ব্যাংক লুটপাট করে নিয়ে গিয়েছে।
না, না, ব্যাংক আমাদের লুটপাটের দুর্ভাগ্য কথা আপনি যেটা বলছেন, এর আগে তো ব্যাংক দখল হয়েছে। ব্যাংক দখল বিগত হয়েছে। সরকারের সময় বড় ব্যাংকগুলো, বিশেষ করে যদি আপনি বলেন যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বা রেমিটেন্স আর্নিং এর ক্ষেত্রে যে ব্যাংকটি সবার শীর্ষে ছিল, ইসলামী ঈর্ষণীয় ব্যাংকের কথা অবস্থানে বলেন। ছিল, সেটিকেও দখল করে এবং সেটিকে ফোকলা বানিয়ে ফেলা ফোকলা হয়েছে। করে দেওয়া। কিন্তু সেটির এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় তার সমাধান আমরা কোথায় পেলাম? না, কি খুঁজলাম? আমরা যেটা দেখলাম যে সমাধানটা কি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সবচেয়ে বড় যেটা এখানে লাভ হয়েছে জনগণের বা দেশের, সেটা হচ্ছে যে তথ্যটা আসলে উদ্ঘাটিত হয়েছে। কারণ যে তথ্যটা পট লুকানো ছিল পরিবর্তনের সেটি আগে যেটা প্রকাশ আমরা দেখতে হয়েছে। পেতাম, দেখেন আমি একটা বাস্তব একটা উদাহরণ দিচ্ছি। একটি ব্যাংকিং প্রতিষ্ঠানের কথা বলতে পারি, বলে তাদের সাথে আমি ন্যূনতমভাবে যুক্ত ছিলাম, বলে তাদের 2023 সালের যে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যারা বাংলাদেশ ব্যাংক ভেটিংও করে দিয়েছে, ফাইনাল করে দিয়েছে, যেখানে ডিভিডেন্ড ডিক্লারেশনের কথা বলা হয়েছে এবং ওই বছরে তাদের প্রফিট দেখানো হয়েছে প্রায় 450 কোটি টাকার উপরে, নাম্বার ওয়ান। আমরা যখন হচ্ছে সেই একই প্রতিষ্ঠানের একই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা রিঅডিটে দিলাম, এবং দুর্ভাগ্যজনক বা আপনি মজাও পেতে পারেন, সেটা হচ্ছে যে ওই একই ব্যক্তিকে দিয়ে একই প্রতিষ্ঠানকে দিয়ে যখন আমরা রিঅডিট করালাম, তখন দেখা গেল হচ্ছে যে এই প্রতিষ্ঠান লাভ তো দূরের কথা, প্রায় 350 কোটি টাকার মতো হচ্ছে তাদের লস হয়ে গিয়েছে। তাহলে আপনি দেখুন যে একই ব্যক্তি একই হাতে একই কলম দিয়ে একই কাগজে লিখে দিয়েছে যে প্রায় 450 কোটি টাকার উপরে লাভ হয়েছে, আবার একই ব্যক্তি একই মানে কাগজে কলম দিয়ে লিখে শুধু সময়টা পরিবর্তন, মানে 1 বছর আগে তিনি লিখেছিলেন যে এত কোটি টাকা লাভ হয়েছে, 1 বছর পরে তিনি এসে বলছেন যে লাভ তো না, এখানে হচ্ছে মূলত প্রায় 300 কোটি টাকার কাছাকাছি তাদের হচ্ছে লস গিয়েছে। তো এই তাহলে দায়টা কার এই যে দায়টা এখানে সামষ্টিক ব্যর্থতা। আপনি যদি বলেন এটা সামষ্টিকভাবে হচ্ছে রাষ্ট্রের দায়, সামষ্টিকভাবে আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছি, সামষ্টিকভাবে আমরা নৈতিক জ্ঞান এটা বিতরণ করতে এবং সেটা সেই মর্যাদাটা আপহোল্ড করতে আমরা ব্যর্থ হয়েছি, আমরা দক্ষ জনবল বা মানব সম্পদ তৈরি করতে ব্যর্থ হয়েছি, যেখানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছে, তারা এসে বলেছে আর আমি সাথে সাথে জনগণের পকেট কেটে সেই টাকাগুলো তাদেরকে দিয়ে দিতে বাধ্য হয়েছি বা দিয়েছি, নতজানু নীতি। তো সুতরাং এবং সবচেয়ে দেখেন এই যে যারা শিক্ষিত জনগোষ্ঠী যাদের হাত দিয়ে এই প্রতিষ্ঠানগুলো অডিট হয়, তারা তো শিক্ষিত জনগোষ্ঠী, তারা অডিট ফার্ম, তারা সিএ এফসিএ কত কিছু, তারা দেশি বিদেশি ডিগ্রি, কিন্তু তারাই যখন হচ্ছে এই প্রক্রিয়ার সাথে যুক্ত থেকেছিলেন, তখন জনগণের আর দায় নিতে আসলে খুব বেশি কষ্ট হওয়ার কথা না। এখানে সামষ্টিকভাবে আমি বলছি যে আমি বলবো যে এদের মধ্যে অনেকেই শিক্ষিত, সবাই কি শিক্ষিত হয়তো, কিন্তু সুশিক্ষিত নয় অনেকেই। হ্যাঁ, এটা অক্ষর জ্ঞান যুক্ত বটে, কিন্তু হচ্ছে আমি যেটা বলবো এই মেকানিজমের দিক থেকে তারা কিন্তু অনেক দূর অগ্রগামী। আমরা যে ফিনান্সিয়াল ইনোভেশনের কথা চিন্তা করি, এটা পজিটিভ দিকেও যায়, নেগেটিভ দিকেও যায়। এই নেগেটিভ দিক থেকে এত বেশি মাত্রায় তারা হচ্ছে বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করেছিলেন, যার মাধ্যমে হচ্ছে এই জনগণের পকেট কাটতে তাদের বিন্দুমাত্র কার্পণ্য বোধ হয়নি। জনাব জাহিদ, আপনি যেটি বলছেন যে আসলে আপনি একটি ব্যাংকের কথা বললেন যে কোথায় 400 কোটি টাকা প্রফিট, সেখানটাতে উল্টা আরো 300 কোটি টাকার বেশি নেগেটিভ। আমি জানি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আপনি যেটি ব্যাংকটির কথা বলছেন সেটি হয়তো বেসরকারি খাতে একটি গোষ্ঠীর নটি ব্যাংকের তার একটি ব্যাংক সম্ভবত, কিন্তু আরেকটি ব্যাংক রাষ্ট্রায়ত্ত খাতের আমি দেখলাম, সে ব্যাংকের চেয়ারম্যানকে প্রথমে বলা হলো যে তারা 1100 কোটি টাকা 1100 কোটি টাকা তারা প্রফিট করেছে। সেই ব্যাংকের চেয়ারম্যান যেহেতু প্রথিতযশা ব্যাংকার ছিলেন এক সময়, এবং ওই ব্যাংকটির এক সময় এমডিও ছিলেন, তিনি পরে ওইটাকে আবার রিঅডিট করে দেখলেন যে না, সেখানে 1,500 কোটি টাকা লোকসান হয়েছে। এই চিত্র আমরা যখন দেখলাম, আপনি যথার্থই বলেছেন যে এই সরকারের সময় অন্তত পক্ষে সত্যটা প্রকাশ এসছে, সামনে এসছে। কিন্তু এই যে আর্থিক খাত সংস্কার, বেসরকারি খাতের অনেকগুলো ব্যাংককে একীভূত করার যে উদ্যোগটা আমরা দেখলাম, ব্যাংক আইনও সংস্কার করা হলো, তার সুফল কি আমরা এখন পাচ্ছি? না, আমরা সামষ্টিকভাবে অর্থনীতিতে দেখুন এখানে আসলে বিকল্পগুলো কি ছিল। এখন সরকার যখন আসলেন, তারা দেখলেন যে বেশ কয়েকটি ব্যাংকের পরিচালনা পর্ষদ এটা পুনর্গঠন করে দেওয়া হলো, তারা সেখানে গেলেন এবং দেখলেন যে এই প্রতিষ্ঠানগুলো আসলে তাদের নিজস্ব সক্ষমতায় বাঁচিয়ে রাখা বা বেঁচে থাকার কোনো ধরনের উপায়ই নেই, তাহলে এদেরকে লিকুইডেশনে যেতে হবে। এবং আমার কাছে যেটা মনে হয় মালিক পক্ষ হয়তো সেটাই চাচ্ছিলেন, যারা মূল শেয়ার হোল্ডার, যারা মূলত উদ্যোক্তা শেয়ার হোল্ডার, তাদের হয়তো চাওয়াটা মনে মনে এটাই ছিল যে ঠিক আছে, এই প্রতিষ্ঠান থেকে আমরা
হয়তো 10 টাকা মূলধন সরবরাহ করে ইতিমধ্যে তো 100 টাকা এখান থেকে আমরা নিয়েছি। সুতরাং কয়েকশো তাদের গুণ নিয়ে শেয়ার নিয়েছি। বাজেয়াপ্ত করলে তাদের কিছুই যায় আসে না, এখনো করা হয়েছে বটে এবং তাদের কিছুই যায় আসে না। আপনি দেখেন যে শেয়ার বাজেয়াপ্ত হয়েছে এই জন্য তারা মামলা ঠুকে দিয়েছে, তারা পত্রপত্রিকায় লেখালেখি তাহলে কি করছে, এটি আন্ডারস্ট্যান্ডিং কিছুই এ হলো? করছে না। এটি কি এখানে লুটপাটকারীদের সাথে আন্ডারস্ট্যান্ডিং এ কি তাদের লোকচক্ষুর অন্তরালে রাখবার জন্য কি এটি করা হলো? আমরা এটা সরাসরি হয়তো বলতে পারবো না, কারণটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কি হয়নি এই দুটি পক্ষের বিষয়। আমরা যারা তৃতীয় পক্ষ, আমরা যারা বাইরে থেকে, আমি আপনি আপনার মতো প্রতিষ্ঠান, আমরা তো আসলে বাইরে থেকে যতটুকু দেখি যে সরকার চেয়েছিলেন যে ক্ষুদ্র আমানতকারীরা তারা যাতে উচ্চবাচ্য না করে, তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে দিলে তারা যাতে শান্ত থাকে। কিন্তু সরকারের পক্ষ থেকে এই বিদেশে যে পরিমাণ টাকা লুটপাট হয়ে চলে গিয়েছে, সেই টাকাটা উদ্ধারের জন্য যে প্রথম দিকে আমরা এটা শুনেছি, মানে কনসার্ন অথরিটি যাদের কথা বলা হচ্ছে তারা এই বিষয়গুলোতে কিন্তু কথাবার্তার মধ্যে রেখেছিলেন জাতিকে, বিভিন্ন পত্রপত্রিকা, বিগত সরকারের সময় লুট হয়ে যে টাকাগুলো চলে টাকা বাইরে চলে গিয়েছে বলে সেই টাকা উদ্ধারের ক্ষেত্রে এই সরকার, তারা তাদের কর্তা ব্যক্তি, তারা কিন্তু ওই সময় বলেছিলেন যে আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করছি এবং যে কোনো ভাবে আমরা সেই টাকাগুলো নিয়ে আসবো, কথার কথা বলছি না, হয়তো সেখানে আইনজীবী নিয়োগ দেওয়া, এই প্রক্রিয়াগুলোর কথা আমরা শুনেছি। কিন্তু ওই কথাগুলো এখন কিন্তু থেমে গেছে। এখন কর্তা ব্যক্তিরা আর এই কথাগুলো বলছেন না। কারণটা হচ্ছে যে কথা এক জিনিস আর কাজে দেখানো, কিন্তু বাস্তবে দেখানো সত্যি ভিন্নতর একটা বিষয়। এখন যে টাকাটা এখান থেকে চলে গিয়েছে ওখানে তো এখানে বিনিয়োগ হয়েছে, এখন সেখানে যদি শেল্টার পায় তার কেন আমাদেরকে এই টাকাগুলো ফেরত দেবে? অর্থনৈতিক কোনো যুক্তি আমরা পাই না। এখানে আইনি যুক্তি যেটা বলা হচ্ছে যে তারা এখানে সিটিজেন ছিলেন কিনা, আছেন কিনা, অথবা মানি লন্ডারিং করেছেন কিনা, তো করলে ওই সময় তো যারা কনসার্ন তারা তো ফেসে যাবেন, এবং ওই সময়ের যে ব্যক্তিবর্গ তারা কিন্তু এখনো বহাল তবিয়তে আছেন, যারা চলে গেছেন, যারা টাকা লুট করেছেন, তাদের সহযোগীরা তো রয়েই গেছে, যারা প্রতিষ্ঠান বা প্রাতিষ্ঠানিকভাবে সহযোগিতা করেছেন। আমি আপনি তো ব্রিফকেজে এরকম টাকা নিয়ে চলে যেতে পারবো না যদি কোনো প্রতিষ্ঠান আমাকে সহযোগিতা না করে। এখন এখানে যদি খুব বড় ধরনের এ ধরনের যোগসাজশ হয়ে থাকে সেখানে তাহলে আমাদের বলার কিছুই নাই। আমরা সাধারণ জনগণ হিসেবে এখানে দাবি করতেই পারি যে এই তথ্যটা উদ্ঘাটিত হোক যে আসলে এই অর্থ পাচারের সাথে যারা যুক্ত ছিল তারা কে কোথায় কোন তবিয়তে এখন আছে, কোন ব্যবস্থা এখন আছে। দ্বিতীয়ত যেটা এর আগেও কিন্তু হয়েছিল যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে আরো কিছু কনসার্ন অথরিটি এবং ব্যক্তিবর্গ বলেছিলেন যে বিগত সরকারের সময় যে রিজার্ভ চুরি হয়েছে বলে সেই টাকাটা উদ্ধারের জন্য তারা প্রচেষ্টা চালাবেন। কিন্তু সেই চেষ্টাটা হয়তো আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে, বাট আলটিমেটলি এর সুফল কিন্তু আসলে সাধারণ জনগণ তথা এদেশের মানুষ, অর্থনীতি কিন্তু এখন পর্যন্ত পায়নি। ধন্যবাদ জনাব ডক্টর শহীদুল ইসলাম জাহিদ। আমরা আবার ফিরবো আলোচনায়। প্রিয় দর্শক, তার আগে নিচ্ছি আরেকটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম জাহিদ। জনাব জাহিদ, আমরা এর আগে আলোচনা করছিলাম আসলে সরকার কী কী উদ্যোগ নিয়েছে, কী চেষ্টা করেছে। আপনি বলছিলেন যে বিগত সময়ের প্রেক্ষাপটে যে ঘটনাগুলো ঘটেছিল বা যে লুটপাট হয়েছিল সেখান থেকে আমরা কতটুকু উদ্ধার করতে পারলাম, বিশেষ করে ব্যাংকিং খাত থেকে। আরেকটি জায়গায় কি আমরা একটু আপনার কাছ থেকে জানতে পারি যে আসলে এই সরকারের যে আমি ব্যর্থতা বলতে চাই না, যে প্রচেষ্টা ছিল কিন্তু পারে নাই, এমন কোন কোন দিকগুলো আছে? বা আগামীর যে সরকার, আমরা যে নির্বাচনের পথে হাঁটছে দেশ, আগামীর সরকারের কাছে এই সরকার কি প্রস্তাবনা রেখে যেতে পারে, বা আগামীর যারা নির্বাচনে অংশ নিচ্ছে তারা বা আর্থিক খাতের এই উত্তরণের জন্য কি কি করছে বা কি কি করা উচিত, এমন কোনো পরামর্শ আপনি দেবেন কিনা? আপনাকে আবারও ধন্যবাদ জানাই। বিষয়টি খুবই জনগুরুত্বপূর্ণ এবং সমসাময়িকও বটে। আসলে যে জন আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে জুলাই আগস্ট আন্দোলন হয়েছিল সেটা কিন্তু আসলে অর্থনৈতিক বৈষম্য। আমাদের একদল ছেলে মেয়ে তারা দেখলো যে কোটা সংস্কার আন্দোলন, যেটার শিকড়টা আরেকটু পিছনে 18 সাল বা তার আগে থেকে মূলত কথাবার্তা হচ্ছিল যে মেধাবী ছেলে মেয়ে যারা বিশ্ববিদ্যালয় বা আরো পর্যায়ে লেখাপড়া শেখেন তারা চাকরির বাজারে গিয়ে একটা বৈষম্যের শিকার হচ্ছেন, একটা অর্থনৈতিক বা ডিস্ট্রিবিউশন, মানে সেখানে একটা
বৈষম্য তারা কিন্তু আসলে লক্ষ্য করলেন। বলে এইটাকে মূলত টেনে এনে পরবর্তীতে যেটা মানে চূড়ান্ত পরিণতি যেটা আসলো সেটা হচ্ছে যে 2024-এর জুলাই আগস্ট আন্দোলন এবং হচ্ছে একটি সরকারের বিদায় এবং হচ্ছে বর্তমানের অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আহরণ। এখন আপনি খেয়াল করেন বিষয়টা কি যে যারা আন্দোলন করেছিলেন যে অর্থনৈতিক যে বৈষম্য আছে প্রচলিত আছে সমাজে বা এই রাষ্ট্রে সেটা দূর করতে হবে, কিন্তু তারা কিন্তু মূলত ক্ষমতা গ্রহণ করেন নাই, নাম্বার ওয়ান। আর যারা ক্ষমতায় মূলত আমরা যে ফেসগুলোকে দেখি, যাদের হাতে মূলত এই সংস্কার কমিশনগুলো অথবা বিভিন্ন মন্ত্রণালয় এই মুহূর্তে যারা নেতৃত্ব দিচ্ছেন বা দেশের রাষ্ট্র তথা হচ্ছে অর্থনৈতিক সেক্টরে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা কিন্তু আমার কাছে আমি স্পষ্ট করেই বলতে চাই, তাদের একজনকে গিয়ে আপনি জিজ্ঞেস করেন যে আপনার ওই 22 সালে 23 সালে 18 সালে ওই কোটা বিরোধী সংস্কার আন্দোলনে আপনার কোনো ভূমিকা ছিল কিনা, সমর্থন ছিল কিনা, অথবা বিষয়টা আপনি জানতেন কিনা। আমার কাছে কেন জানি মনে হয় যে অধিকাংশ ব্যক্তিবর্গের কাছে গেলে আপনি মনে করবেন, আপনি উত্তরটা পাবেন এটাই, তারা হয়তো সেই বিষয়ে খুব বেশি সম্পৃক্ত ছিলেন না, তারা খুব বেশি জানতেন না। আমাদের এখানে একটি বড় ধরনের একটি গ্যাপ তৈরি হয়ে গিয়েছে। যারা আন্দোলন করেছিলেন তারা যদি ক্ষমতা নিতেন এবং তারা যদি তাদের এজেন্ডা সমূহ বাস্তবায়নের চেষ্টা করতেন, তাহলে আমরা একটা ধারাবাহিকতা পেতে পারতাম, দেখতে পারতাম, সেটার একটা মূল্যায়ন হয়তো আমরা নির্মোহভাবে আলোচনার সুযোগ পেতাম। কিন্তু যাদের সম্পর্কে আমরা এখন কথা বলছি, যাদের গত 1.5 বৎসরের যে কর্মফল, কর্মযজ্ঞ, বলে তারা কি করতে চেয়েছিলেন, কি পেরেছেন বা কি পারবেন না, এই বিষয়গুলো নিয়ে যদি আমরা কথা বলি, তারা তো আসলে ওই 1.5 বছর আগে তারা কিন্তু আসলে চিন্তাও করেন নাই যে তাদেরকে এই মন্ত্রণালয় চালাতে হবে, এই সংস্কার কমিশনের সদস্য হতে হবে, এই বিষয়ে তাদেরকে ভাবনা চিন্তা দেশ ও রাষ্ট্রের জন্য রেখে যেতে হবে। তাহলে এই গ্যাপটাকে ডক্টর জাহিদ, আপনি যেটি বলছেন যে যারা এখন দেশ পরিচালনায় আছেন আপনি তাদেরকে নিয়ে বলেছেন যে ওই আন্দোলনে ছিলেন না, কিন্তু যারা ওই বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলেন তাদেরকেও আমরা এই সরকারের অংশ হিসেবে দেখেছি। আমরা কাউকে কাউকে এখন কেউ কেউ পদত্যাগ করেছে, 3 জন উপদেষ্টা পদত্যাগ করে তারা এখন নির্বাচনের মাঠে আছেন আমরা যতটুকু জানি, বা কেউ কেউ মাঠে নাইও, কিন্তু এরই মধ্যে তো কতগুলো কাজের চেষ্টা আমরা দেখেছি, সেখান থেকে প্রাপ্তি কতটুকু? আপনি ঠিকই বলেছেন যে বিশেষ করে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে কিছু নেতৃত্ব যারা প্রথমে 3 জন তারপরে 2 জন ছিলেন, তো এরকম পর্যায়ে তাদের একটা অংশগ্রহণ ছিল, কিন্তু তারা মূলত কিছু রাজনৈতিক এজেন্ডা বলে তার সাথে খুব বেশি মাত্রায় সম্পৃক্ত ছিলেন বলে আমরা বাইরে থেকে যেটা দেখা যায় সেটা কিন্তু আমরা দেখেছি। কিন্তু অর্থনৈতিক সংস্কারের দায়িত্বটা যাদের হাতে আসলে দিয়ে দেওয়া হয়েছে, আমি মূলত তাদের কথাই বলছি, তাদের খুব বেশি পূর্ব থেকে খুব বেশি এজেন্ডা কিন্তু ছিল না। তারপরে সামষ্টিকভাবে আমরা যেহেতু আমাদের একজন প্রথিতযশা অর্থনীতিবিদ, আমাদের প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তার কাছ থেকে আমরা প্রত্যাশা করেছিলাম যে বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরে হয়তো একটা গতিশীলতা আসবে, তবে কিছুটা যে আসেনি তাও না। প্রথমত দেখুন যে ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক নীতি, তার একটা প্রচন্ড অভিঘাত বাংলাদেশের অর্থনীতির উপরে আসার কথা ছিল, করতে পারতো, কিন্তু সেটা কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ব্যক্তিত্ব, আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যে গ্রহণযোগ্যতা, তার মাধ্যমে হয়তো সমাধান হয়েছে বা কিছুটা সেটা হয়তো আমরা কিছুটা সুফল পেয়েছি, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা আমাদের কোষাগার কিন্তু একেবারেই শূন্য ছিল, বৈদেশিক মুদ্রার তহবিল বা রিজার্ভ যেটা বলেন, সেটাও কিন্তু মোটামুটি একটা স্বস্তিদায়ক পরিবেশে এখন 31-32 বিলিয়ন ডলারের ঘরে পৌঁছেছে। যে সুতরাং এই সরকারের একটি প্রচেষ্টার অংশ এবং সফল বলেই হয়তো আমরা এটাকে ধরে নিতে হবে, নাম্বার টু। নাম্বার থ্রি, সমালোচনার দিক থেকে যদি আসি, কর্মক্ষেত্রে বেকারত্ব এটা বেড়ে গেছে, দারিদ্র্য এটার প্রকোপটা কিছুটা বেড়ে গেছে, এবং এখান থেকে উত্তরণের জন্য আপনি যে দুটি ইন্ডিকেটর বললেন সেটা তো অতীতের ধারাবাহিকতারই অংশ। এটা অতীতের ধারাবাহিকতা, যেটা করোনা গিয়েছে, তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এখানে তো বাংলাদেশে হুট করে কোনো একটি শূন্যতা সৃষ্টি হয়েছে তা না, এখানে বৈশ্বিক পরিমণ্ডলের সাথে সংযুক্ত থেকেই কিন্তু আসলে বাংলাদেশের এবং আমাদের এখানে সবচেয়ে বড় একটা প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে দক্ষ জনগোষ্ঠীর অভাব, সীমিত সম্পদ, কিন্তু জনসংখ্যা দ্রুত কিন্তু বেড়ে চলেছে। অর্থনৈতিকভাবে বাইরের দেশসমূহ থেকে যে খুব বেশি সহযোগিতা আমরা পাই তা না। যেমন
তো জ্বালানির উপরে আমরা এত বেশি মাত্রায় নির্ভরশীল, বাইরে এটার দাম বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশে এখানে হয়তো উৎপাদন এর সাথে যে যুক্ত খরচ সমূহ সেগুলো কিন্তু বেড়ে যাচ্ছে বা গিয়েছে। এই সার্বিক দিক বিবেচনা করে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে সরকারের প্রচেষ্টা, যেটা আমরা ওই প্রথম কথাতে আসি, যেটা প্রথম ছিল যে আপনার সংস্কার, বিচার এবং হচ্ছে গণতান্ত্রিক উত্তরণ, বলে তারা সেই ট্র্যাকে আছেন। কিন্তু এটাতে আপনি 100-তে কত নাম্বার দেবেন, A+ দেবেন নাকি এ দেবেন বা আরো নিচের দিকে আসবেন, সেটা আপনার এখতিয়ার। এটা সময় মূলত হচ্ছে বিবেচনা করে। যারা যে মুহূর্তে ক্ষমতায় থাকেন তারা সেই মুহূর্তে 100-তে 100 পান, এটা কখনোই মনে করার সুযোগ নাই। আমরা সাধারণত যেটা দেখি, তারা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে সময় মূলত কম্পেয়ার করে থাকে, জনগণ মূল্যায়নটা কম্পেয়ার তখন করে হয়। থাকে যে তারা কি পরিমাণ কাজ করতে পেরেছেন। তবে আমি প্রত্যাশা ব্যক্ত করব যে বর্তমানে যারা এই অন্তর্বর্তী সরকার আছেন তারা তাদের যা করতে পেরেছেন এবং যা পারেন নাই, তারা চলে যাওয়ার সময় জনগণের কাছে মুক্তভাবে, মুক্ত মন নিয়ে এটা খোলাসা করে বলবেন যে আমাদের প্রত্যাশা ছিল এটা। তবে তাদের কিছু যেটা মানে বাধার যে অংশটা, মানে বাধাপ্রাপ্ত হয়েছেন এরকম জায়গাও কিন্তু কম ছিল না। কিন্তু আমরা দেখেছি সেগুলো এই যে সরকার তো বিগত বলতে সময়ে পারে। প্রতি মাসেই দেখবেন যে কোথাও না কোথাও কোনো না কোনো আন্দোলন হয়েছে। যে কোনো একটা ছোট প্রতিষ্ঠান, সেখানে একদল কর্মচারী কর্মকর্তা, সেটা আর্মিদের মধ্য থেকে হোক, আনসারদের মধ্য থেকে হোক, বিশ্ববিদ্যালয় থেকে হোক, অথবা ফ্যাক্টরি থেকে হোক, গার্মেন্টস শিল্প হোক, সচিবালয়ের কর্মচারী কর্মকর্তা থেকে হোক, বলে সব জায়গায় কিন্তু হচ্ছে এক মানে ধরনের বলা হচ্ছিল যে ঢাকা আন্দোলনের মানে নগরী। আন্দোলনের নগরী সেটাতে রূপান্তরিত হয়েছে। সুতরাং তাদেরকে নির্বিঘ্নভাবে খুব বেশি কাজ করতে দিয়েছি, এতে দাবি দেওয়া নিয়েই তো হচ্ছে তাদেরকে দেন দরবার করতে হয়েছে। তারপরে আমরা যেটা বলি যে তাদের যে খুব বেশি আস্থাবান লোক পেয়েছিলেন সেটাও না। তারা কিন্তু হচ্ছে ওই প্রতিষ্ঠানেই কিন্তু হচ্ছে কাজ করছেন যে প্রতিষ্ঠানটা জাস্ট 1 বা 1.5 বছর আগে মানে ফ্যাসিস্ট আমলের যে কর্তা ব্যক্তিরা ছিলেন তারা তাদেরকে কিন্তু মানে যে ইনস্ট্রাকশন দিতেন সেই কথাগুলো শুনতেন। তাহলে আপনি জাস্ট এই 1-2 মাস মানে হচ্ছে জুলাই 2024 আর আগস্ট 2024, 1 মাসের মধ্যে মানুষের চরিত্র পরিবর্তন হয়ে গিয়েছে, এটা তো আসলে কল্পনা করা যায় না। সুতরাং ভালো মানুষ ইনস্ট্রাকশন দিচ্ছে, কিন্তু এই উপদেষ্টারা, Execute কোডটা, কর্তা ব্যক্তিরা যাদের মাধ্যমে এগুলো ইমপ্লিমেন্টেশন করবেন, সেই প্রতিপালন করবে, ব্যক্তিবর্গটা আগের যারা ছিলেন তারাই কিন্তু রয়ে গেছেন এবং তাদের আন্তরিকতা নিয়েও কিন্তু আসলে প্রশ্ন ওঠার একটা সুযোগ কিন্তু রয়েই যায়। তারপর আমরা যেটা মনে করি যে এই সরকার একটা অস্থির সময়ে দায়িত্ব গ্রহণ করেছে, তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। তারা অনেকেই মানে বয়োভারে জর্জরিত বয়স্ক ব্যক্তিবর্গ, সমাজের অনেক মানে তারা সার্ভ করেছেন, তারা সিভিল সার্ভিসে ছিলেন, মিলিটারিতে ছিলেন বা অন্যান্য প্রতিষ্ঠানে ছিলেন। এরপরে যে আবার হচ্ছে এই বয়সে তারা রাষ্ট্রের সেবার জন্য এসেছেন, এটাকে আমরা সাধুবাদ জানাই। আমরা মনে করি যে বাংলাদেশে অদূর ভবিষ্যতে যে সরকার গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে আসছে, তাদের কাছে এই সরকারের প্রথম যেটা তাদের যে কর্মযজ্ঞের ধারাবাহিকতা, এই 3টি রেখে যাওয়া উচিত। একটি হচ্ছে সংস্কার প্রক্রিয়াকে চলমান রাখা, বিচার প্রক্রিয়া এটা চলমান থাকুক, যাতে করে হচ্ছে জনগণ আর কোনোভাবেই কোনো কালেই ওই আগের সরকারের মতো গুম খুন নির্যাতনের মধ্য দিয়ে যায়, এবং গণতান্ত্রিক যে উত্তরণ এই ধারাবাহিকতা যাতে কেউই আর বিনষ্ট করতে সক্ষম না হয়। এই ইস্পাত কঠিন 3টি এজেন্ডা এই সরকার পরবর্তী সরকারের কাছে রেখে যাবেন এবং এই আগামী প্রত্যাশা সরকার আমি রাখি। সেটিকে ওন করবেন এবং কার্যকর করবেন, সেই প্রত্যাশা আমিও রাখতে চাই। প্রিয় দর্শক, আর এই প্রত্যাশার মধ্য দিয়ে শেষ করতে চাই আজকের আলোচনা। তার আগে জানিয়ে রাখতে চাই, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক এই অনুষ্ঠান সপ্তাহের শনি থেকে বৃহস্পতি একই সময়ে সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফিজ।